প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, নিরাপদে আছো। এই মহামারীর সময়ে নিজেরা স্বাস্থ্য বিধি মেনে চলবে এবং আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে মেনে চলতে বলবে। আজকের ক্লাসে ঘূর্ণন গতিবিদ্যা নিয়ে কথা বলবো। এর আগে তোমাদের দ্বিমাত্রিক গতি পড়িয়েছি। আজ ঘূর্ণন গতিবিদ্যা অধ্যায়টি পড়াতে চাই। এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে হলে সরল রৈখিক গতির সমীকরণগুলো মাথায় রাখতে হবে। ঘূর্ণন গতিবিদ্যায় যেসব রাশি আমরা ব্যবহার করব, তার অনুরূপ রাশি সরল রৈখিক গতিতে কি ছিল তা আমরা শুরুতেই জেনে নিব। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা সরল রৈখিক গতিতে কি ধরনের প্রতীক ব্যবহার করি আর তার অনুরূপ প্রতীক ঘূর্ণন গতিতে কি হয়। শুরুতেই রৈখিক দূরত্ব, যাকে আমরা সরল রৈখিক গতিতে এস দিয়ে প্রকাশ করি, আর তার অনুরূপ রাশি ঘূর্ণন গতিতে হবে কৌণিক সরণ থিটা। রৈখিক গতিতে যাকে আমরা আদিবেগ ভি নট দিয়ে প্রকাশ করি, আর ঘূর্ণন গতিতে সেটা হয়ে যাবে ওমেগা নট। অনুরূপভাবে রৈখিক গতির শেষ বেগ ঘূর্ণন গতিতে হয়ে যাবে ওমেগা। সুষম ত্বরণ এ, কৌণিক ত্বরণ হিসেবে আসবে আলফা। কার্যকর বল রৈখিক গতিতে আমরা ব্যবহার করি এফ কে, আর ঘূর্ণন গতিতে সেটাকে আমরা বলি ঘূর্ণন বল বা টর্ক। তার আরো একটি নাম আছে যাকে আমরা বলি বলের ভ্রামক, তার প্রতীক হচ্ছে টাউ। আরো দেখি রৈখিক ভরবেগ পি, সেটার পরিবর্তে কৌণিক ভরবেগ আমরা বলি এল, যাকে ভরবেগের ভ্রামকও বলা যায়। এবার আসি অনুরূপ সমীকরণগুলো কেমন হবে সেটা নিয়ে। আমরা দেখি যে গতির সমীকরণগুলো রৈখিক গতিতে কেমন ছিল। রৈখিক গতিতে শেষ বেগের সমীকরণ ছিল ভি ইকুয়াল টু ভি নট প্লাস মাইনাস এটি, আর ঘূর্ণন গতিতে তা হয়ে যাবে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস মাইনাস আলফা টি। এখানে আমি প্লাস মাইনাস দিয়েছি, তার কারণ আছে, যদি সুষম মন্দন হয় তাহলে মাইনাস হবে, সুষম ত্বরণ হলে প্লাস হবে। যেটা হবে সেটা আমরা ইউজ করব এখানে, এ কারণে উভয় চিহ্ন আমি যুক্ত করেছি। দূরত্বের সমীকরণ তোমরা জানো, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, আর কৌণিক গতিতে বা ঘূর্ণন গতিতে সেটি হয়ে যাবে থেটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস মাইনাস হাফ আলফা টি স্কোয়ার। শেষ বেগের বর্গের সমীকরণ রৈখিক গতিতে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস মাইনাস টু এস। ঘূর্ণন গতিতে সেটি হয়ে যাবে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস মাইনাস টু আলফা থেটা। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো সরল রৈখিক গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য আছে। সুতরাং যে রাশিগুলোর কথা আমি এতক্ষণ বললাম, তোমরা সেই রাশিগুলো সংক্ষেপে আবার দেখাচ্ছি, তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। যেমন রৈখিক গতিতে আমরা দূরত্বকে এস দিয়ে প্রকাশ করেছি, সেটি হয়ে গেছে থেটা। আদি বেগ ভি নট হয়ে গেছে ওমেগা নট। রৈখিক সুষম ত্বরণ এ হয়ে গেছে আলফা। শেষ বেগ ভি হয়ে গেছে ওমেগা। এবার দেখো, উভয় গতিতে মানে রাশিগুলোর মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোর কথা বলি। এই সম্পর্কগুলো তোমরা নবম অধ্যায়ে পড়েছ। ওখানে তোমরা পেয়েছিলা এস ইকুয়াল টু আর থেটা, ভি ইকুয়াল টু আর ওমেগা, এ ইকুয়াল টু আর আলফা। আরেকটি রাশি তোমরা ওখানে পেয়েছ, সেটিকে আমরা বলেছিলাম কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ কি সেটাও তোমরা জানো, অর্থাৎ বৃত্তপথে যদি কোনো বস্তু ঘুরতে থাকে তাহলে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটি ত্বরণ কাজ করে, সেই ত্বরণকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি। সেই ত্বরণের ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর হয়েছে। কিভাবে হয়েছে তোমরা একটু আগেই দেখলা, এখানে এই যে এখানে তোমরা দেখেছো যে ভি ইকুয়াল টু আর ওমেগা। এখন এই মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে কি আসে ওমেগা স্কোয়ার আর, অর্থাৎ এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু আসে ওমেগা স্কোয়ার আর। এবার দেখো, এতক্ষণ আমরা যা দেখলাম তার সবকিছুই এই অধ্যায়টিতে কাজে লাগবে। তাহলে এবার ঘূর্ণন গতিবিদ্যার অধ্যায় নিয়ে কথা বলি। শুরুতে ঘূর্ণন গতিবিদ্যা কি? বলা যায় পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর ঘূর্ণন ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলি? ঘূর্ণন গতিবিদ্যা বলে থাকি। শুরুতে আমরা উদাহরণ নিতে পারি। এখানে
আমাদের বাস্তব জীবনে ঘূর্ণন গতি আমরা সবসময় দেখতে পাই। যেমন আমরা পৃথিবীতে আছি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সুতরাং আমরাও পৃথিবীর সাপেক্ষে আপেক্ষিক ঘূর্ণন গতিতে আছি বলতে পারি। তোমরা সবাই গরমকালে সবার ঘরেই ফ্যান ইউজ করো, সেটাও কিন্তু ঘূর্ণন গতির একটি উদাহরণ। তারপর আরো উদাহরণ আছে, যেমন তোমরা হাতে হাত ঘড়ি পরো, ঘড়ির কাঁটাও কিন্তু ঘূর্ণন গতির একটি উদাহরণ। ঘড়িতে সেকেন্ডের কাঁটা থাকে, মিনিটের কাঁটা থাকে, ঘন্টার কাঁটা থাকে। এটা কিন্তু শুধু হাতে ঘড়ি পরো সেটা না, এটা তোমার কিন্তু এই মানে এই কোর্সে তোমার কিন্তু এটা প্রয়োজনীয়তা আছে। তোমরা নবম অধ্যায়ে কিন্তু ঘড়ির কাঁটা নিয়ে বেশ কিছু অঙ্ক করেছ। ওখানে তোমরা আরো পড়েছ পর্যায়কাল, পড়েছ কম্পাঙ্ক। আর অঙ্কে যেটা থাকে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার হয়তো সেকেন্ডের কাঁটার কথা বলা থাকে, কিংবা মিনিটের কাঁটা, কিংবা ঘন্টার কাঁটা, আর কিছু কিন্তু দেওয়া থাকে না। এগুলো থেকেই তোমাদেরকে বুঝে নিতে হয় যে ঘড়ির সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত হবে, মিনিটের কাঁটার পর্যায়কাল কত হবে, ঘন্টার কাঁটার পর্যায়কাল কত হবে। তাহলে পর্যায়কাল কি সেটাও তোমরা জানো। তারপরও বলছি, পর্যায়কাল হচ্ছে পূর্ণবৃত্ত পথ একবার ঘুরে আসতে যে সময় লাগে সেই সময়কে আমরা কি বলি, পর্যায়কাল বলি। আর একে আমরা সাধারণত বড় টি বা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করে থাকি। সুতরাং আমরা বলতে পারি ঘড়ির সেকেন্ডের কাঁটার পর্যায়কাল 60 সেকেন্ড। কেন? কারণ ঘড়ির সেকেন্ডের কাঁটাটি 60 সেকেন্ডে পূর্ণবৃত্ত পথ ঘুরে আসে। একইভাবে মিনিটের কাঁটার পর্যায়কাল 60 মিনিট, কারণ মিনিটের কাঁটাটি 60 মিনিটে পূর্ণবৃত্ত পথ একবার ঘুরে আসে। একইভাবে ঘন্টার কাঁটার পর্যায়কাল 12 ঘন্টা। কেন? কারণ ঘন্টার কাঁটাটি পূর্ণবৃত্ত পথ একবার ঘুরে আসতে সময় নেয় কত? 12 ঘন্টা। এবার এই অধ্যায়ের প্রথম রাশিটি নিয়ে আলোচনা করি। এটি হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের ইংরেজি কি তোমরা জানো? জড়তার ভ্রামকের ইংরেজি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এটির প্রতীক হচ্ছে আই। রৈখিক গতিতে তোমরা জড়তা পড়েছ। জড়তা কি তাও জানো। জড়তা হচ্ছে বস্তু যদি স্থির থাকে তাহলে সে চিরকালে স্থির থাকবে, অথবা গতিতে থাকলে চিরকালে সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আর রৈখিক গতিতে এই জড়তা প্রকাশক রাশিকে আমরা এম দ্বারা প্রকাশ করেছি, যাকে আমরা ভর বলেছি। কিন্তু বৃত্তাকার গতিতে সেই এম এর পরিবর্তে অনুরূপ রাশি আসবে আই, যাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার আসি এই মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামকের সংজ্ঞায়। দেখো স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা। একের কতে আমি একটি চিত্র দিয়েছি এখানে। এই চিত্র থেকে আমরা কি বুঝতে পারি? এখানে এম ভর বিশিষ্ট একটি কণা আছে, যা এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে আর দূরত্বে অবস্থিত। এখন যদি এই এম ভর বিশিষ্ট কণাটি এক্স ও ওয়াই অক্ষকে কেন্দ্র করে বৃত্তপথে ঘুরতে থাকে, তাহলে এখানে কি হবে? আমরা জড়তার ভ্রামক পাবো। আর সেই জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হবে এম আর স্কোয়ার। এবার এই গাণিতিক ফর্মুলাটি থেকে বা গাণিতিক ইকুয়েশনটি থেকে আমরা কিন্তু এর ভাষা দিলেই কিন্তু আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞা পেয়ে যাব। কি পাবো? আমরা বলতে পারি জড়তার ভ্রামক হচ্ছে বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে বস্তুটির দূরত্বের বর্গের গুণফল। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি কোন একটি ঘূর্ণনরত বস্তুকণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে বস্তুকণাটির দূরত্বের বর্গের গুণফলকেই বলা হয় উক্ত বস্তুকণাটির জড়তা ভ্রামক। সুতরাং আমরা লিখতে পারি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এখানে কিন্তু এম একটি ধ্রুব রাশি, তোমরা জানো। আরো জানো যে নিউটনিয়ান বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্সে ভরকে ধ্রুব ধরা হয়েছে, কিন্তু তুমি যদি কোয়ান্টাম মেকানিক্সের কথা চিন্তা করো বা কোয়ান্টাম মেকানিক্সে যাও, তাহলে কিন্তু আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে আমরা কিন্তু দেখেছি যে ভর পরিবর্তনশীল, অর্থাৎ গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু নিউটনিয়ান বলবিদ্যা পড়ছি, সুতরাং আমরা বলতে পারি এখানে ভর একটি ধ্রুব রাশি। কাজেই আই ইকুয়াল টু এম আর স্কোয়ার ইকুয়েশনটিকে আমরা লিখতে পারি আই ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। আর এই ইকুয়েশন থেকে আমরা আরো বুঝতে পারি যে জড়তার ভ্রামক রাশিটি নির্ভর করে দূরত্বের উপর, অর্থাৎ দূরত্ব যত বাড়বে জড়তার ভ্রামকও তত বাড়বে। এটা শেষ হলো।
এখন এর একক কি, এককে আমরা আসি। তোমাদেরকে আমি আগেও বলেছি যে একক মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি গাণিতিক ফর্মুলাটা ঠিক মতো বোঝো তাহলে একক সহজেই লেখা যায়। যেমন এখানে আমরা পেয়েছি I = mr²। এই m হচ্ছে ভর, আর তোমরা জানো ভরের একক কেজি এসআই পদ্ধতিতে। আর হচ্ছে দূরত্ব, এখানে r² আছে, কাজে দূরত্বের এককের বর্গ হবে মিটার স্কয়ার। সুতরাং আমরা জড়তার ভ্রামকের একক লিখতে পারি কেজি মিটার স্কয়ার। এরপরে আসে মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণ আমরা এইভাবে লিখি, এখানে যেহেতু m ভর প্রকাশ করে আর দূরত্ব প্রকাশ করে, কাজে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে সাধারণত মাত্রা সমীকরণ লেখা হয় I = ভর ইন্টু দূরত্বের বর্গ থার্ড ব্র্যাকেট। আর ভরের প্রতীক তোমরা জানো ক্যাপিটাল M, আর দূরত্বের মাত্রা প্রতীক হচ্ছে ক্যাপিটাল L। সুতরাং জড়তার ভ্রামকের মাত্রা আমরা লিখতে পারি I = ml²। উপরের সমীকরণে আমরা কি দেখলাম? এই সমীকরণে আমরা দেখলাম যে জড়তার ভ্রামক দূরত্বের উপর নির্ভর করে। তাহলে আমরা একটি উদাহরণ নিতে পারি। এখন মনে করো একজন লোক সে হাত গুটিয়ে ঘুরছে, তাহলে তার জড়তার ভ্রামক কি হবে? যা হবে, তিনি যদি হাত প্রসারিত করে ঘুরেন সেই ক্ষেত্রে তার জড়তার ভ্রামক কিন্তু আগের থেকে বেশি হবে। কারণ এটা আমরা এই উপরের সমীকরণ থেকেই বুঝলাম। এই যে এখানে I is proportional to r², এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারি যে লোকটি হাত গুটিয়ে ঘুরলে তার r এর মান কম হবে, হাত প্রসারিত করে ঘুরলে r এর মান বেশি হবে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে লোকটির জড়তার ভ্রামক বেশি হবে। এবার আসি আরো একটি রাশি নিয়ে। রাশিটি হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তার আগে আমরা দৃঢ়বস্তুর জড়তার ভ্রামকটা একটু দেখে নিই, কারণ চক্রগতির ব্যাসার্ধ করতে গেলে দৃঢ়বস্তুর জড়তার ভ্রামক আমাদের বুঝে নিতে হবে। কারণ উপরে আমরা শুধুমাত্র একটি কণার জড়তার ভ্রামক করলাম, কিন্তু একটি দৃঢ়বস্তু যখন হয় সেটি অসংখ্য বস্তু কণার সমন্বয়ে গঠিত হয়। যেমন একের খ নাম্বার চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে PQR মনে করো একটি লাটিম, এই লাটিমটি অসংখ্য বস্তু কণার সমন্বয়ে গঠিত, আর ঘূর্ণন অক্ষ হচ্ছে XY। আর XY থেকে লাটিমটির প্রতিটি কণার দূরত্ব কিন্তু আলাদা হবে। প্রতিটি কণার ভর যেমন আলাদা, প্রতিটি কণার দূরত্ব তেমনি আলাদা হবে। আমরা ধরে নিতে পারি যে PQR একটি দৃঢ় বস্তু যা অসংখ্য বস্তু কণার সমন্বয়ে গঠিত। বস্তু কণাগুলোর ভর যথাক্রমে M1, M2, M3 আপ টু n পর্যন্ত Mn আমরা বলতে পারি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যেখানে n সংখ্যক বস্তু কণা আছে, কারণ কত সংখ্যক বস্তু কণা আছে সেটা সঠিকভাবে আমাদের জানা নেই, আর সে কারণে আমরা ধরতে পারি যে এখানে n সংখ্যক বস্তু কণা আছে। আর প্রতিটি কণার দূরত্ব আমরা ধরতে পারি, প্রথমটির দূরত্ব r1, দ্বিতীয়টির r2, তৃতীয়টির r3, এভাবে আমরা n-তম কণার দূরত্ব ধরতে পারি rn। যেহেতু কণাসমূহের ভর এবং দূরত্ব ভিন্ন, কাজেই কি হবে? প্রতিটি কণার জড়তার ভ্রামকও আলাদা হবে। আর সেই জড়তার ভ্রামক আমরা ধরে নিতে পারি, আমরা ধরতে পারি যে M1 ভরবিশিষ্ট কণার জড়তার ভ্রামক হচ্ছে I1, M2 ভরবিশিষ্ট কণার জড়তার ভ্রামক I2, M3 ভরবিশিষ্ট কণার জড়তার ভ্রামক I3, আর n-তম কণার জড়তার ভ্রামক অর্থাৎ Mn ভরবিশিষ্ট কণার জড়তার ভ্রামক In। এবার যদি আমরা পুরা লাটিম বা দৃঢ়বস্তুটির মোট জড়তার ভ্রামক I ধরি, তাহলে আমরা লিখতে পারি I = প্রথম কণার জড়তার ভ্রামক যোগ দ্বিতীয় কণার জড়তার ভ্রামক যোগ তৃতীয় কণার জড়তার ভ্রামক যোগ, এভাবে আমরা n-তম কণার জড়তার ভ্রামক লিখতে পারি। আরো আমরা জানি যে জড়তার ভ্রামকের সংজ্ঞা একটু আগে তোমরা দেখলে, এই সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি I1 = m1r1², I2 = m2r2², I3 = m3r3²। ঠিক তেমনি ভাবে n-তম কণার ক্ষেত্রে In = mn/rn²। এখন আমরা মানগুলো বসিয়ে দেই। মানগুলো যদি বসিয়ে দেই তাহলে কি আসে? এই যে ইকুয়েশনটি দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনে
আমরা কি করব, I1 I2 In এগুলোর মান বসিয়ে আমরা লিখতে পারি I ইকুয়াল টু m1 r1 স্কয়ার যোগ m2 r2 স্কয়ার যোগ m3 r3 স্কয়ার যোগ mn rn স্কয়ার। এইভাবে আমরা ফিনিশিং দিতে পারি I ইকুয়াল টু সামেশন ওভার mr স্কয়ার, কারণ উপরের এই লাইনটিকে আমরা সংক্ষেপে সামেশনের মাধ্যমে এভাবে দেখাতে পারি। তাহলে দেখো, আমরা উপরে যা দেখলাম সেটা হচ্ছে একটি দৃঢ় বস্তু, তা অসংখ্য বস্তুকণার সমন্বয়ে গঠিত ছিল, আর সেই অসংখ্য বস্তুকণার সমন্বয়ে গঠিত দৃঢ় বস্তুটির জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখে নিলাম। কিন্তু চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞা যখন আমরা আসব, এই সংজ্ঞাটি দিতে গেলে আমাদের ওই লাটিমটিকে মনে করতে হবে একটা কণা, অর্থাৎ একটা বস্তু, একটা ভর বিশিষ্ট বস্তু। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যদি এভাবে চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞাটা নিয়ে আসি, যে ঘূর্ণন অক্ষ থেকে এমন একটি দূরত্ব থাকবে যে দূরত্বে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে আমরা যদি বিবেচনা করি, আর তাতে জড়তার ভ্রামক যদি অপরিবর্তিত থাকে। কিরকম অপরিবর্তিত থাকবে? ধরো উপরে আমরা আলাদা আলাদা করে জড়তার ভ্রামক বের করেছি, ওই দৃঢ় বস্তুটি চক্রগতির ব্যাসার্ধের ক্ষেত্র আমরা নিয়ে এসেছি। উপরে আমরা প্রত্যেকটা কণার ভর আলাদা ধরেছি, প্রত্যেকটি কণার দূরত্ব আলাদা ধরেছি, এইভাবে আমরা যোগ করে পেয়েছি সামেশন ওভার m r স্কয়ার, অর্থাৎ I ইকুয়াল টু সামেশন ওভার m r স্কয়ার। এখন যদি আমরা এই সবগুলো কণার ভরকে একটা ভর বিবেচনা করি, অর্থাৎ সেই একটা ভর যদি হয় ক্যাপিটাল M, অর্থাৎ সামেশন ওভার m এর পরিবর্তে আমরা যদি লিখি ক্যাপিটাল M, আর সবগুলো দূরত্ব এগুলাকে যদি একটা দূরত্ব বিবেচনা করি, তাই বিবেচনা করতে হবে, কারণ আমরা যদি একটা ভর বিবেচনা করি তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কিন্তু একটাই হবে। আর সেই দূরত্ব সামেশন ওভার r এর পরিবর্তে আমরা যদি k লিখি, আর এই ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞা অনুযায়ী পাইতে পারি I ইকুয়াল টু mk স্কয়ার। তাহলে আগের ক্ষেত্রেও আমরা জড়তার ভ্রামক যা পেয়েছি আলাদা আলাদা কণা বিবেচনা করে, এবারও আমরা একটা ভর বিবেচনা করে একটা দূরত্ব বিবেচনা করেও যদি জড়তার ভ্রামক আগেরটাই পাই, তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে ওই যে একটা স্পেসিফিক দূরত্ব, এই স্পেসিফিক দূরত্বকে আমরা বলবো কি? চক্রগতির ব্যাসার্ধ। দেখো তোমরা বুঝেছো কিনা? আমি আবার বলছি, ঘূর্ণন অক্ষ থেকে এমন একটি দূরত্ব থাকবে যে দূরত্বে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে ধরলে জড়তা ভ্রামক অপরিবর্তিত থাকবে। ঘূর্ণন অক্ষ থেকে উক্ত দূরত্বকে আমরা কি বলবো? চক্রগতির ব্যাসার্ধ বলবো, যাকে আমরা প্রকাশ করি k দ্বারা। আর সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি I ইকুয়াল টু mk স্কয়ার। এখান থেকে লেখা যায় k স্কয়ার ইকুয়াল টু I বাই m। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে লিখতে পারি k ইকুয়াল টু রুট ওভার I বাই m। তোমরা এখানে খেয়াল করো, চক্রগতির ব্যাসার্ধ, অনেকেই যদি বলা হয় বলতো চক্রগতির ব্যাসার্ধের একক কি, সবাই একেবারে হতচকিত হয়ে যাও। আসলে কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যে চক্রগতির ব্যাসার্ধ তার মানে এটা একটি লেন্থ, একটি দূরত্ব বোঝাচ্ছে। সুতরাং চক্রগতির ব্যাসার্ধের একক হবে দূরত্বের একক, অর্থাৎ মিটার। আর যেহেতু চক্রগতির ব্যাসার্ধের একক মিটার, আর মিটারের মাত্রা প্রতীক হচ্ছে ক্যাপিটাল L, সুতরাং চক্রগতির ব্যাসার্ধের একক হবে মিটার এবং তার মাত্রা হবে ক্যাপিটাল L। পরবর্তী টপিকে আসি। পরবর্তী টপিক হচ্ছে কৌণিক ভরবেগ, যাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই কৌণিক ভরবেগের আরো একটি নাম আছে যাকে বলা হয় ভরবেগের ভ্রামক। কৌণিক ভরবেগ আমরা কাকে বলবো? সহজ সংজ্ঞা হচ্ছে, আমরা যেমন বলি যে কোনো বস্তু যদি গতিশীল থাকে তার মধ্যে রৈখিক ভরবেগ ক্রিয়া করে, ঠিক তেমনি আমরা বলতে পারি কোনো বস্তু যদি ঘূর্ণনরত অবস্থায় থাকে তাহলে এই ঘূর্ণন গতির জন্য ওই বস্তু বা কণাটি যে ভরবেগ প্রাপ্ত হবে তাকে আমরা বলবো কৌণিক ভরবেগ। আর এই কৌণিক ভরবেগের প্রতীক হচ্ছে আলফা। সুতরাং আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু, কৌণিক ভরবেগের প্রতীক হচ্ছে এল। সুতরাং এল ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখবো? আর পি। এখানে পি কিন্তু রৈখিক ভরবেগ, এটা দিয়েও কিন্তু
কৌণিক ভরবেগের সংজ্ঞা দেওয়া যায়। তার আগে আমি তোমাদের আরেকটু দেখিয়ে তারপরে আরো দু একটা সংজ্ঞা বলবো। যেমন এখানে L = RP লিখেছি। এই যে ফিগারটি দেখো, এই ফিগারে একটি বস্তুকণার কথা এখানে উল্লেখ করেছি। অর্থাৎ এ বিন্দুতে মনে করো m ভর বিশিষ্ট একটি বস্তুকণা আছে, যার সে যদি ঘুরতে থাকে, v সমদ্রুতিতে ঘুরতে থাকে, তাহলে তার রৈখিক ভরবেগ হবে mv, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে o। সুতরাং আমরা এখানে লিখতে পারি কৌণিক ভরবেগ L = RP। তোমরা জানো যে কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি। সুতরাং L ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি R ভেক্টর ক্রস P ভেক্টর। এই ইকুয়েশন দিয়েও কিন্তু কৌণিক ভরবেগের সংজ্ঞা দেওয়া যায়। কি বলা যায়? আমরা বলতে পারি ঘূর্ণনরত বস্তুকণাটির ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। এবার দেখো, এই যে L = RP, এই ইকুয়েশনটিকে আমি একটু সিম্পলিফাই করে লিখেছি। কি লিখেছি? L = R, P এর পরিবর্তে mv। তারপরের লাইনে আমরা লিখতে পারি L = mvr, কিন্তু তোমরা জানো v = ωr, সুতরাং লেখা যায় mv r এর পরিবর্তে m ωr × r। এইখান থেকে আমরা আসতে পারি L = m⍵r²। ইকুয়াল টু আমরা লিখতে পারি, একটু গুছিয়ে লিখেছি, mr² ওমেগা। এর আগেই আমরা কিন্তু mr² এর পরিবর্তে জড়তার ভ্রামক I পেয়েছি। এখন যদি mr² এর পরিবর্তে জড়তার ভ্রামক I বসিয়ে দিই, তাহলে আমরা কি পাই? L = I⍵। অর্থাৎ আমরা যে কৌণিক ভরবেগ পেলাম, এই কৌণিক ভরবেগ কি হবে? জড়তার ভ্রামক আর কৌণিক বেগের গুণফলের সমান হবে। এবার আমরা কৌণিক ভরবেগের একক নির্ণয় করি। এখানে আমরা অনেকগুলো ইকুয়েশন কিন্তু পেয়েছি। কি কি পেলাম দেখো, L = RP পেয়েছি, L = mvr পেয়েছি, L = m⍵r² পেয়েছি, L = I⍵ পেয়েছি। এখান থেকে একক নির্ধারণের জন্য সহজ হয় যদি আমরা L = mvr ব্যবহার করি। দেখো তাহলে L = mvr, এটা দিয়ে সহজেই আমরা এককটা নির্ণয় করে ফেলতে পারি। আগেই তোমাদের বলেছি যে কোন একটি রাশি কি কি রাশি নিয়ে গঠিত, সেই রাশিগুলোর একক একসাথে করলেই উক্ত রাশিটির একক পেতে পারি আমরা। সেটাই এখানে আমি করেছি। যেমন m হলো ভর, বেগ হচ্ছে v, আর ব্যাসার্ধ হচ্ছে r। সুতরাং ভরের একক কেজি, বেগের একক মিটার/সেকেন্ড, আর ব্যাসার্ধের একক মিটার। যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি পাই? কেজি মিটার²/সেকেন্ড। সুতরাং আমরা কৌণিক ভরবেগের একক পাই কেজি মিটার²/সেকেন্ড। একইভাবে তার মাত্রা আমরা লিখে ফেলতে পারি। ভরের মাত্রা তোমরা জানো m, বেগের মাত্রা L T⁻⁻1, ব্যাসার্ধের মাত্রা L। সুতরাং আমরা লিখতে পারি mL² T⁻⁻1। এটা শেষ হলো। পরের টপিকে আমরা আসি। এবার আসি দৃঢ় বস্তুর কৌণিক ভরবেগ। আমরা একটি বস্তুকণার জন্য কৌণিক ভরবেগ পেলাম এখানে, কিন্তু যদি একটি দৃঢ় বস্তু বিবেচনা করি তাহলে তার কৌণিক ভরবেগ কি হবে? একটি দৃঢ় বস্তুর উদাহরণ হিসেবে আমরা আবারও একটি লাটিমের কথা ভাবতে পারি। একটি লাটিম, ফিগার নাম্বার 3 দেখো, এখানে একটি লাটিমের প্রতীকী চিত্র আমি এঁকেছি। PQR একটি লাটিম, যা XY ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, বিবেচনা করছে আর কি। তাহলে এই লাটিমটি অসংখ্য বস্তুকণার সমন্বয়ে গঠিত, যার যে কণাগুলোর ভর আমরা ধরে নিতে পারি প্রথম কণার ভর m1, দ্বিতীয় কণার ভর m2, তৃতীয়টির ভর m3। একইভাবে প্রথম কণা m1 ভর বিশিষ্ট কণা, তার দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে ধরতে পারি r1, দ্বিতীয়টির r2, তৃতীয়টির r3, এরকম চতুর্থটির r4। এখানে কত সংখ্যক কণা আছে সেটা আমরা সঠিকভাবে জানি না। আমরা ধরে নিতে পারি এখানে n সংখ্যক কণা আছে। সুতরাং n তম কণার ভর ধরতে পারি mn, এবং n তম কণাটির দূরত্ব ধরতে পারি rn।
সুতরাং এখানে যেহেতু আমরা আগের ইকুয়েশনে পেয়েছি কি পেয়েছি, L ইকুয়াল টু এম ওমেগা আর স্কোয়ার, অর্থাৎ এখানে ওমেগা কিন্তু সমকৌণিক বেগ, এম ও চেঞ্জ হচ্ছে আরও চেঞ্জ হচ্ছে, সুতরাং কৌণিক ভরবেগ কিন্তু এখানে চেঞ্জ হবে। কাজেই আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে যেহেতু একটি লাটিম বিবেচনা করেছি, লাটিম অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, তার কণাগুলোর ভরও আলাদা, ব্যাসার্ধও আলাদা, কিন্তু কণাসমূহ সমকৌণিক বেগে ঘুরছে। কেন? কারণ লাটিমটা তো একটাই লাটিম, এখানে কণাগুলো কিন্তু আলাদা, আমরা ভাবতে মানে আলাদাভাবে তার কৌণিক বেগ আমরা হিসাব করতে পারবো না, একসাথে ঘুরছে, সুতরাং সকল কণারই কৌণিক বেগ সমান। আর এইটা বিবেচনা করলে আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি যে প্রতিটি কণার কৌণিক ভরবেগ আলাদা হবে, এবং কৌণিক ভরবেগ গুলো কি হবে, প্রথম কণার ক্ষেত্রে আমরা বলতে পারি L1, দ্বিতীয় কণার ক্ষেত্রে L2, তৃতীয় কণার ক্ষেত্রে L3, এরকম n-তম কণার ক্ষেত্রে Ln। সুতরাং সবগুলো কণার কৌণিক ভরবেগ একত্রে যদি আমরা L ধরি, তাহলে L ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রথম কণার কৌণিক ভরবেগ যোগ দ্বিতীয় কণার কৌণিক ভরবেগ যোগ তৃতীয় কণার কৌণিক ভরবেগ যোগ আমরা লিখতে পারি ডট 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 n-তম কণার কৌণিক ভরবেগ। তাহলে আমরা টোটাল কৌণিক ভরবেগ পেতে পারি। কিন্তু কৌণিক ভরবেগের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি, প্রথম কণার কৌণিক ভরবেগ পেতে পারি L1 ইকুয়াল টু m1 ওমেগা r1 স্কয়ার, দ্বিতীয়টি পেতে পারি L2 ইকুয়াল টু m2 ওমেগা r2 স্কয়ার। এভাবে n-তম কণার ক্ষেত্রে পেতে পারি Ln ইকুয়াল টু mn ওমেগা rn স্কয়ার। সুতরাং সবগুলোকে যদি আমরা এখন যোগ করি, তাহলে আমরা কি পাবো, অর্থাৎ 1 নাম্বার সমীকরণ, এই সমীকরণে, এই যে 1 নাম্বার সমীকরণ, এই সমীকরণে আমরা যদি L1, L2, L3 এবং Ln এর মানগুলো বসিয়ে দেই, তাহলে দেখো আমরা কি পেতে পারি, আমরা পেতে পারি এই ইকুয়েশনটি, অর্থাৎ L ইকুয়াল টু m1 ওমেগা r1 স্কয়ার প্লাস m2 ওমেগা r2 স্কয়ার প্লাস m3 ওমেগা r3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস mn ওমেগা rn স্কয়ার। এখানে তোমরা আগেও দেখেছো যে m1 r1 স্কয়ার ওমেগা কমন যায়, আর বাকি যে রাশিগুলো থাকে সেটাকে আমি একটা লাইন কমিয়ে দিয়েছি এখানে, তবুও তোমরা দেখে নাও যে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস mn rn স্কয়ার, তার পরিবর্তে কিন্তু আমরা এর আগে সামেশন ওভার mr স্কয়ার পেয়েছি, যেহেতু আগে দেখিয়েছি এই কারণে এখানে রিপিট করিনি। সুতরাং আমরা লিখতে পারি L ইকুয়াল টু সামেশন ওভার mr স্কয়ার ইনটু ওমেগা, কিন্তু তোমরা জানো যে সামেশন ওভার mr স্কয়ার ইকুয়াল টু I, কাজেই আমরা কৌণিক ভরবেগ L ইকুয়াল টু লিখতে পারি I ওমেগা। তাহলে একটি দৃঢ় বস্তুর ক্ষেত্রে কৌণিক ভরবেগ কিভাবে বের করতে হয় সেটাও তোমরা এখানে দেখতে পেলে। এগুলো মানে 4 নম্বরের প্রশ্নের হিসাবে আসে, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন যদি থাকে তাহলে মোটামুটি এরকম লিখলেই তোমরা 4-এ 4 পেতে পারো। পরের টপিকে আসি। এর পরের টপিকটি হচ্ছে ঘূর্ণনরত দৃঢ় বস্তুর গতিশক্তি। গতিশক্তি কি তোমরা জানো, এখানে এই ফিগারটি ইউজ করব আমি। গতিশক্তি হচ্ছে কোনো বস্তু গতির জনিত কারণে যে শক্তি প্রাপ্ত হয় তাকে আমরা সাধারণত গতিশক্তি বলি। আর নরমালি m ভর বিশিষ্ট একটি বস্তু যদি v সমদ্রুতিতে চলে তাহলে তার গতিশক্তিকে আমরা বলি E ইকুয়াল টু হাফ mv স্কয়ার। এখানে গতিশক্তিকে আমি E দিয়ে প্রকাশ করেছি। তার আগে যেহেতু একটি দৃঢ় বস্তুর গতিশক্তির কথা বলেছি, সুতরাং এই ফিগারটিকে আমরা একটা দৃঢ় বস্তুর উদাহরণ হিসেবে বা ফিগার হিসেবে আমরা নিতে পারি। আবারও বলতে পারি যে এটি একটা লাটিম, যাকে আমরা PQR দ্বারা প্রকাশ করেছি। তার ঘূর্ণন অক্ষ হচ্ছে XY, আর লাটিমটি অসংখ্য বস্তু কণার সমন্বয়ে গঠিত। কণাগুলোর ভর যথাক্রমে m1, m2, m3 আপ টু mn, এবং ঘূর্ণন অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে r1, r2, r3 ডট 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 rn। আর এখানে বস্তু কণাগুলো আগের মতোই বলবো যে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। সুতরাং আমরা কি করতে পারি, এর গতিশক্তি হিসেব করতে পারি। শুরুতে একটা কমন হিসেব যে m ভর বিশিষ্ট একটা বস্তু যা v সমদ্রুতিতে ঘুরছে,
বা চলছে, তার ক্ষেত্রে আমরা গতিশক্তি কি পেতে পারি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। কিন্তু আমরা জানি যে ভি ইকুয়াল টু ওমেগা আর, কাজে হাফ এম ওমেগা আর তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এবার দেখো, যেহেতু প্রতিটি কণা একই সমকোণিক বেগে ঘুরছে, সুতরাং আমরা এখন হিসেব করতে পারি এই 1 নাম্বার সমীকরণের অনুরূপে বা অনুসারে আমরা প্রথম কণাটির গতিশক্তি পেতে পারি হাফ এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, অনুরূপে দ্বিতীয় কণাটির হাফ এম টু ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার, অনুরূপে তৃতীয়টির এরকম ভাবে আমরা পেতে পারি। সবশেষে এনতম কণার গতিশক্তি আমরা পেতে পারি হাফ এম এন ওমেগা স্কোয়ার আর এন স্কোয়ার। এখন যদি সবগুলি কণার গতিশক্তি আমরা যোগ করি, তাহলে এই দৃঢ় বস্তুটির মোট গতিশক্তি আমরা পেয়ে যাব, কৌণিক গতিশক্তি আমরা পেয়ে যাব। সেটা আমরা এইভাবে হিসেব করতে পারি। সবগুলো আমি যোগ করে দিয়েছি। যোগ করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে, এখানে প্রত্যেকটি রাশির সাথে কিন্তু ওমেগা স্কোয়ার কমন, সুতরাং হাফ এবং ওমেগা স্কোয়ার কমন, সুতরাং হাফ ওমেগা স্কোয়ার কমন নিয়ে ভেতরে আমরা লিখতে পারি এম ওয়ান আর ওয়ান স্কোয়ার যোগ এম টু আর টু স্কোয়ার যোগ ডট 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 এম এন আর এন স্কোয়ার। এই যে লিখলাম এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এম এন আর এন স্কোয়ার, এইটুকুকে সংক্ষেপে সামেশন ওভার এম আর স্কোয়ার আমরা লিখতে পারি। ফলে আমাদের এই ইকুয়েশনটি দাঁড়ালো হাফ ওমেগা স্কোয়ার সামেশন ওভার এম আর স্কোয়ার। আর এই সামেশন ওভার এম আর স্কোয়ারের সমান আমরা লিখতে পারি আই। সুতরাং আমরা লিখতে পারি কৌণিক গতিশক্তি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা কৌণিক গতিশক্তি ইকুয়াল টু পেলাম হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে আরো একটি বিষয়, যদি বলা হয় যে বস্তুটি একক সমকোণিক বেগে ঘুরছে, একক সমকোণিক বেগ মানে কি? এর মানে হলো ওমেগার মান হবে 1 একক। আর ওমেগার মান যদি 1 একক হয়, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু হাফ 1 ইন্টু আই। অর্থাৎ বলা যায় যে কৌণিক গতিশক্তি জড়তার ভ্রামকের অর্ধেক। অথবা তুমি এই যে ইকুয়েশনটি, এটাকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি লেখা যায় আই ইকুয়াল টু 2e। অর্থাৎ বলা যায় যে জড়তার ভ্রামক কৌণিক গতিশক্তির দ্বিগুণ। এভাবে কিন্তু প্রশ্ন অনেক সময় আসে যে একটি দৃঢ় বস্তুর কৌণিক গতিশক্তির রাশিমালা প্রতিপাদন করো, অথবা আসে দেখাও যে একক সমকৌণিক বেগে কৌণিক গতিশক্তি জড়তার ভ্রামকের অর্ধেক, অথবা আসতে পারে দেখাও যে একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক কৌণিক গতিশক্তির দ্বিগুণ। সুতরাং এভাবে তোমরা এগুলো পড়ে ফেলবে। আর আজকে যতটুকু পড়ালাম এই পর্যন্তই, ভালো করে তোমরা বুঝে, আগেও আমি তোমাদের বলেছি যে এগুলো নোট খাতায় তুলে ফেলবে, গুছিয়ে ফেলবে, কারণ পরীক্ষা যখন তখন পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। লকডাউন শেষ হলে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় চিন্তা করবে যে তোমাদের পরীক্ষার ডেট কবে দেওয়া যায়, আর সে কারণে তোমাদের প্রস্তুতি রাখা প্রয়োজন মনে করি। তো সবাই সিনসিয়ারলি নিবে এই বিষয়গুলোকে এবং প্রস্তুতি নিতে থাকবে। আজ এই পর্যন্তই, বাকি অংশ পরবর্তী ক্লাসে আলোচনা করব। আবারও তোমাদেরকে বলছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজনে বাইরে গেলে শারীরিক দূরত্ব বজায় রাখবে। আর আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।